হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো বেসিক্যালি রোটেশনাল মোশন। ঠিক আছে, রোটেশনাল মোশনের খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম আমরা দেখবো, যেটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। তো দেখো, তোমাদের তো এক্সাম চলে এসেছে, তো তার জন্য এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা ভালো করে করো। হ্যাঁ, মানে এই ধরনের কনসেপ্ট যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অনেক ধরনের প্রবলেম তুমি করতে পারবে। ঠিক আছে, তার জন্য একটা প্রবলেম থেকে অনেকগুলো কনসেপ্ট তোমাকে ডেভেলপ করতে হবে। তো আজকে আমি সেটাই দেখাবো তোমাকে। এখানে দেখো, এখানে কি বলেছে, বলছে এম ভর, মানে যে একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টের মাস কত, এম, রাইট। সো এম ভরে একটা অবজেক্ট, এবং তার রেডিয়াস বলে দিয়েছে কত, দেখো আর আর ব্যাসার্ধের একটি চাকতি, কি চাকতি বা ডিস্ক, এটাকে বলা হয় ডিস্ক। মানে কেমন দেখতে হয়, এরকম, মানে ধরো একটা সিম্পল এরকম একটা চাকতি রয়েছে, এরকম একটা, মানে কি ভেতরটাই মাস রয়েছে, রাইট, ভেতরে মাস রয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে মানে তুমি একটা ভাবতে পারো, এরকম একটা কাঠের একটা মানে গোল একটা চাকতি নিয়েছো, কাঠ নিয়েছো, কাঠটাকে তুমি কেটেছো তুমি গোল করে, তাহলে সেটা একটা চাকতি হয়ে গেল, সেটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, বলছে কি নততল বরাবর না পিছলে, মানে পিছলাচ্ছে না, পিছলানো মানে কি জাস্ট এটাকে মানে জাস্ট এরকম ভাবে দেখো, পিছলানো মানে কি বুঝতে হবে তোমাকে। ধর এটা যদি ভূমি হয়, এটা সিম্পল ভাষায় এটা যদি ভূমি হয় সাপোজ, ঠিক আছে, পিছলানো মানে কি তুমি এটাকে ঠেলছো, এভাবে তুমি এটাকে ঠেলছো, তার মানে কি এটা পিছলে যাচ্ছে, ঘুরকে যাচ্ছে, রাইট। তাহলে সেটাকে বলে পিছলে যাওয়া, মানে শুধুমাত্র তার কি ভেলোসিটি রয়েছে, লিনিয়ার ভেলোসিটি রয়েছে শুধুমাত্র তার। যদি সেটা হয় তখন বলে আমরা কি সেটা পিছলে যাচ্ছে, রাইট। কিন্তু এখানে কি বলেছে দেখো, বলছে না পিছলে গড়িয়ে পড়ছে, মানে কি অ্যাকচুয়ালি একটা নততল বরাবর রয়েছে। আমি এখানটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। এখানে যেহেতু নততল বলে দিয়েছি, নততল মানে কি সেটা তোমাকে বুঝতে হবে। দেখো ভালো করে বোঝো, আমি যদি ছবিটা আঁকি এটার, মানে এরকম রয়েছে, রাইট, এরকম একটা নততল রয়েছে। নততল মানে বেসিক্যালি একটা অ্যাঙ্গেল করে আছে, রাইট, এরকম একটা নততল রয়েছে। এই অ্যাঙ্গেলটা সাপোজ বলে দিয়েছিলাম থিটা, এটাকে বলি নতি, মানে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে তোমার ভূমি, রাইট, এটা তোমার ভূমি, মানে এটাও ভূমি, এটা রাস্তা, মানে আমি একটা রাস্তা তৈরি করেছি আমি, রাইট। রাস্তাটা কি, এটা ছিল ভূমি, ছিল ভূমির উপর আমি এখানে মাটি ফেলে 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 উঁচু করে এরকম একটা রাস্তা তৈরি করেছি, মানে ওটা কি মানে এরকম একটা বাঁকা টাইপের একটা রাস্তা তৈরি করেছি, রাইট। এটাকে বলে মানে কি নততল, এই যে তলটা এই প্লেনটাকে বলে মানে কি নততল, রাইট। এবং এই নততলটা কতখানি অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে ভূমির সাথে। আশা করি ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, এবার দেখো, এবার একটা বস্তুকে কি, এই যে একটা চাকতিকে এখানে রাখা হয়েছে, এইখানে একটা চাকতি রয়েছে যার কিন্তু মাছ আছে, অবশ্যই মাছ আছে, এবং ভেতরে কি মাংস রয়েছে, রাইট। মানে ভেতরটায় ফাঁকা নয়, ভেতরটায় কিন্তু মাংস রয়েছে, মানে বেসিক্যালি ভেতরটায় মাছ রয়েছে, রাইট। তাহলে এখানে ছিল এই পয়েন্টটাকে সাপোজ নাম দিচ্ছি, সাপোজ একটা পয়েন্ট নাম দিলাম এ পয়েন্ট। তাহলে ইনিশিয়ালি এ পয়েন্টে ছিল, এ কিন্তু দেখো পিছলে পড়ছে না, না পিছলে কি গড়িয়ে গড়িয়ে পড়ছে। তার মানে কি বেসিক্যালি গড়িয়ে গড়িয়ে পড়ে মানে কি, তার মধ্যে দুটো মোশন রয়েছে, তার মধ্যে দেখো ভালো করে বোঝো। মানে কি এ ঘুরছে, মানে এইদিকে এভাবে ঘুরছে, মানে একটা সাইকেল চালাচ্ছে তুমি, রাইট। সাইকেল চাকা দেখবে গড়াতে যায়, মানে বেসিক্যালি ঘোরে, এরকম ঘোরে আবার সামনের দিকে এগিয়ে যায়। তার মানে কি দু ধরনের মোশন পাবো তুমি সেখানে। এক হচ্ছে তোমার ঘুরছে, সেটা রোটেশনাল মোশন পাচ্ছ তুমি, আর একটা কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা তুমি কী পাচ্ছ, বেসিক্যালি সেটা লিনিয়ার মোশন, রাইট। তার মানে দু ধরনের মোশন রয়েছে, মানে বেসিক্যালি একটা ট্রান্সলেশনাল মোশন যেটা সামনের দিকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, আর একটা কি গড়াতে যাচ্ছে, মানে রোটেট করছে, রোটেশনাল মোশন পাচ্ছ তুমি, যেখানে তুমি ওমেগা পাও, অ্যাঙ্গুলার ভেলোসিটি, রাইট। আচ্ছা, তাহলে এইখানে দু ধরনের মোশন রয়েছে, রাইট, এই অবজেক্টটা। বলছে এখানে কি বলেছে, দেখাও যে চাকতিটির মানে ডিস্কটির সেন্টার অফ মাস, ভরকেন্দ্র, মানে সেন্টার অফ মাস, মানে ভরকেন্দ্রের ত্বরণ, মানে এই চাকতিটার ভরকেন্দ্র সাপোজ এখানটা রয়েছে সাপোজ, রাইট, এই ভরকেন্দ্রটা সাপোজ এখানে রয়েছে। তাহলে এই যে ভরকেন্দ্রটার ত্বরণ কত হবে, এত হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, 2/3 জি ইন্টু সাইন থিটা। আগে কোয়েশ্চেনটা ভালো করে বোঝো, কোয়েশ্চেন যদি তুমি বুঝতে পারো প্রবলেম অটোমেটিক হয়ে যাবে। কোয়েশ্চেন বোঝার জন্য 90% তুমি কোয়েশ্চেন বুঝতে হবে, 90% টাইম তুমি কোয়েশ্চেন বোঝাতে দাও। আর যদি কোয়েশ্চেন তুমি ভালো করে বুঝতে পারো তাহলে 10%-এ তুমি, মানে 10% টাইমের মধ্যে তুমি প্রবলেম সলভ করতে পারবে। কোয়েশ্চেন না বুঝলে তুমি প্রবলেম করতে পারবে না, এর জন্য কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হয়। এবার কি বলছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, নততলের নতি, মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে, এবং চাকতিটির জড়তা ভ্রামক, অ্যাকচুয়ালি চাকতির জড়তা ভ্রামক আমরা জানি, একটা ডিস্কের জড়তা ভ্রামক কথা সেটা আমরা জানি, আর এখানে বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে প্রবলেমটা দেখো করো। সাপোজ এই গড়িয়ে গড়িয়ে পড়ছে, সাপোজ একটা সময় এসে এইখানে এসে পৌঁছে গেছে, রাইট। এই পয়েন্টটা ধরলাম কি বি পয়েন্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে এ পয়েন্ট ছিল, এ পয়েন্ট থেকে এসে বি পয়েন্টে চলে এসেছে চাকতিটা, গড়াতে চলে এসেছে। তাহলে এর দু ধরনের ভেলোসিটি রয়েছে বেসিক্যালি। এক হচ্ছে তোমার লিনিয়ার ভেলোসিটি এদিক বরাবর, সাপোজ সেটা আমি ক্যান্সেল করছি ভি,
অবজেক্টটা মানে ইনিশিয়ালি এর কিন্তু ভেলোসিটি মানে বেসিক্যালি ইনিশিয়ালি আমি এ পয়েন্টে রেখে দিয়েছি, তার মানে কি ইনিশিয়ালি যখন তাকে এ পয়েন্টে রাখা হয়েছে তখন তার মধ্যে কোনো ভেলোসিটি নেই, মানে তখন তার কাইনেটিক এনার্জি জিরো। তাহলে এইখানটায় তার কাইনেটিক এনার্জি জিরো। এবার এটাকে মানে যখন আমি ছেড়ে দেবো তখন কিছু আস্তে আস্তে গড়াতে গড়াতে পড়বে, তো যখন ছেড়ে দেবো তখন কিসে গড়াবে, করে গড়াবে। তাহলে তখন তার ভেলোসিটি হচ্ছে সাপোজ ভি। ওকে, তাহলে আস্তে আস্তে নিচের দিকে নামছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবং তার অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি ধরে দিচ্ছি ওমেগা। ওমেগাটা কি তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ঘুরছে, রোটেশনটা তোমার কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, রাইট। আচ্ছা, তাহলে এ কিন্তু গড়াতে 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 এইখানে এসে পৌঁছাবে। ক্লিয়ার হয়েছে? তার ভর কেন্দ্রটা এইখানটা। তাহলে দেখো সলিউশনটা, রাইট। তাহলে এই ছিল প্রবলেম। তাহলে আমাকে বের করতে হবে এখান থেকে এখানে আসলো তার ত্বরণ কত হলো, মানে যে অবজেক্টটা পড়ছে, চাকতিটা পড়ছে গড়িয়ে গড়িয়ে, তার অ্যাক্সিলারেশন কত, আমাকে অ্যাক্সিলারেশন বের করতে হবে, মানে আমাকে বের করতে হবে কি ত্বরণটা আমাকে বের করতে হবে এই অবজেক্টটা। দেখো খুবই ইজি জিনিস, কি ভালো করে বোঝো। তাহলে এইখানে যখন ছিল তখন তার কিন্তু কোনো কাইনেটিক এনার্জি নেই, ইনিশিয়ালি তার কোনো কাইনেটিক এনার্জি নেই। কিন্তু যখন এইখানে আসলো তখন তার একটা কাইনেটিক এনার্জি রয়েছে, কারণ একটা ভি ভেলোসিটি নিয়ে আসছে, কাইনেটিক এনার্জি আছে। আর একটা কথা ভালো করে বোঝো, যখন এইখানে রয়েছে রেস্ট অবস্থায় তখন কিন্তু মানে দেখো ভূমি ছিল এটা তোমার, রাইট, ভূমি এটা, ভূমি থেকে কিছুটা উপরে রয়েছে একটা অবজেক্ট, মানে কি তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে, রাইট, তার মানে কি এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি রয়েছে। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি রয়েছে, এই পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে আস্তে 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 যখন নিচে নামছে কি পোটেনশিয়াল আস্তে আস্তে কমছে, এবং সেটাই কি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, মানে পোটেনশিয়াল এনার্জি কমছে আর সেটা কি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? পোটেনশিয়াল এনার্জি কমছে সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, মানে কি এখানে কনজারভেশন অফ কি এনার্জি কাজে লাগাতে হবে, তাহলে তো প্রবলেমটা হয়ে যাবে। সিম্পল জিনিস, তাহলে কনজারভেশন অফ এনার্জি কাজে লাগিয়ে দাও, মানে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তাহলে বোঝো এবার, তাহলে ইনিশিয়ালি এর কোনো কাইনেটিক এনার্জি নেই অ্যাট পয়েন্ট এ, আমি এরকমভাবে বলি অ্যাট পয়েন্ট এ পয়েন্টে তার কোনো কিন্তু কাইনেটিক এনার্জি নেই। তাহলে কাইনেটিক এনার্জি মানে সেটাকে বলছি অ্যাট পয়েন্ট এ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, ইনিশিয়ালি জিরো। এবার যখন আমি বস্তুটাকে ছেড়ে দিলাম তখন একটা ভি ভেলোসিটি নিয়ে নামছে, রাইট, ভি ভেলোসিটি নিয়ে নামছে, এবং ভি ভেলোসিটি নিয়ে নামছে যখন কি বি পয়েন্টে আসছে, তাহলে তার একটা ভেলোসিটি রয়েছে। এবার আমরা দেখো এ যেহেতু ঘুরছে, তাহলে আমি বের করতে চাইছি বি পয়েন্টে তার কাইনেটিক এনার্জি কত। সো নাও অ্যাট পয়েন্ট বি তার কাইনেটিক এনার্জি কত, বি পয়েন্টে, এটাকে সাপোজ আমি কে দিয়ে রিপ্রেজেন্ট করছি বা কে বি বলছি আমি, হ্যাঁ, সেটা কত হবে বলো আমাকে। দেখো ভালো করে বলছো কথাটা, এই কিন্তু দু ধরনের মোশন করছে, একটি ঘুরছে, তাহলে ঘোরার জন্য কি রোটেশনাল মোশন, তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি পাবো আমরা একটা, তাহলে এখানে একটা কাইনেটিক এনার্জি পাবো ডিউ টু রোটেশন। আরেকটা কী পাবো, নিচের দিকে নামছে, এটা লিনিয়ার ট্রান্সলেশনাল মোশন দিয়ে নামছে নিচের দিকে, তো নিচের দিকে কী পাবে তুমি, তার একটা লিনিয়ার কাইনেটিক এনার্জি, তাহলে দু ধরনের কাইনেটিক তুমি এখানে পাবে। তাহলে বস্তুটার মাস যেতে তাহলে তুমি লিখবে এখানে হাফ এম, বস্তুটার ভেলোসিটি ভিতরে রয়েছে তাহলে এম ভি স্কয়ার। এটা কি বলে, এটা ট্রান্সলেশনাল বা লিনিয়ার কাইনেটিক এনার্জি অফ দ্য বডি প্লাস টোটাল কাইনেটিক এনার্জি তুমি বের করছো এখানটায়। তাহলে এর একটা কি রোটেশনাল মোশন রয়েছে, তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি পাবে তুমি। তাহলে সেটা কোথায় বলো, সেটা বেসিক্যালি হবে দেখো হাফ আই ওমেগা স্কয়ার। আইটা কি মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই যে চাকতি বা ডিস্ক, এবার আমরা কি জানি বলো, আমরা জানি ডিস্ক অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে ডিস্কের ক্ষেত্রে এটা হয়। সো উই নো ডিস্কের ক্ষেত্রে যে মানে কি বলে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা কত হয় বেসিক্যালি, সেটা হয় বেসিক্যালি হাফ এম ইন্টু এই যে রেডিয়াস, এই রেডিয়াস স্কোয়ার, রেডিয়াসটা যেহেতু ক্যাপিটাল করেছি তো ক্যাপিটাল স্কোয়ার এইটা। তাহলে পুট করে দাও। এবং আমরা কি জানি আরেকটা, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটি তার মধ্যে একটা রিলেশন জানি আমরা, রাইট, সেটা কি হবে বলো, ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু তুমি বলতে পারো ভি বাই আর, এখানে পুট করে দাও। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে তুমি লিখতে পারো, দেখো এখানে যা আছে তাই লিখো তুমি এম ভি স্কোয়ার প্লাস হাফ আই মানে কত লিখবে তুমি, এখন তুমি লিখবে হাফ এম আর স্কোয়ার, ভি ওমেগা মানে তুমি কি লিখবে ভি বাই আর তার হোল স্কোয়ার। দেখো বোঝো ভালো করে। তাহলে এটাকে তুমি সিম্পলিফাই করে দাও, তাহলে তোমার হয়ে যাবে এখান থেকে কাইনেটিক এনার্জি চলে আসবে তোমার, রাইট। তাহলে কাইনেটিক এনার্জি বেসিক্যালি আসবে কত দেখো, তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস এখানে থাকবে দেখো 1/4 এম আর স্কোয়ার, ওকে, এখানে আর স্কোয়ার থাকবে, তাহলে আর স্কোয়ার ক্যান্সেল হবে,
তাহলে এখানে 1/4 থাকবে, সুতরাং 1/4 থাকবে, আর এখানে mv² থাকবে, mv² থাকবে। এইটাকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে সুতরাং তুমি এখান থেকে বলতে পারো যে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট বি, টোটাল কাইনেটিক এনার্জি অবশ্যই, এখান থেকে তুমি হাফ mv² কমন নিলে কি থাকবে, এখানে 1 প্লাস এখানে হাফ থাকবে, তাই তো? এখানে 1 থাকছে, এখানে কি হাফ পড়ে থাকছে, যেহেতু 1/2 কমন নিয়ে নিয়েছি আমি, তাহলে এটা করলে পরে 3/2 হবে, তাই তো? এটা করলে 3/2 এটা লিখতে পারো তুমি, সুতরাং 3/2, তার মানে বেসিক্যালি 3/4 হচ্ছে, রাইট? তাহলে অ্যাকচুয়ালি কথা হচ্ছে এখানে 3/4। আসলে জিনিসটা বুঝতে পারলে, 3/4 mv²। এটা কি, এইটা কিন্তু কাইনেটিক এনার্জি পেলাম আমরা এই বি পয়েন্টে। তো বি পয়েন্টে কাইনেটিক এনার্জি পাচ্ছি আমরা কত, 3/4 mv²। তাহলে আমি একটা কথা এখনই বললাম, ওপরে যখন ছিল মানে যখন এখানে রয়েছে তখন তার কি পোটেনশিয়াল এনার্জি বেশি। এবার কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি লস করছে, আস্তে আস্তে এটা কি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, রাইট? তাহলে পরে এখানে যে পোটেনশিয়াল এনার্জি রয়েছে, তাহলে আস্তে আস্তে যখন এখানে আসলো তখন কি পোটেনশিয়াল এনার্জি লস করেছে অনেকটা, তাহলে সেইটাই কি তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। জাস্ট এনার্জি কনজারভেশন, আর কিচ্ছু না। মানে এইখানে তার মানে বেসিক্যালি এনার্জি, টোটাল এনার্জি মানে সমান হবে, কনস্ট্যান্ট হয়, আমি বলছি ব্যাপারটা দেখো। তাহলে অ্যাকচুয়ালি সে কতখানি পোটেনশিয়াল এনার্জি লস করেছে, মানে সেটাই আমরা বের করতে চাইছি, রাইট? এটা মানে এইটা বেসিক্যালি কি কাইনেটিক, মানে এই যেটা বের করলাম বি পয়েন্টে কাইনেটিক এনার্জি, মানে বেসিক্যালি কাইনেটিক এনার্জি বৃদ্ধি পেয়েছে। মানে কাইনেটিক এনার্জি যদি বৃদ্ধি, তুমি দেখো দেখো এখানে কাইনেটিক এনার্জি 0 ছিল, এখানে আসলে কাইনেটিক এনার্জি পেলাম আমরা, তাহলে কাইনেটিক এনার্জি কতখানি বৃদ্ধি পেলো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনালটা কত কেবি মাইনাস কত কে এ, লেখো তুমি, এটাকে তুমি কে এ বলো, ইকুয়াল টু 0। তাহলে কাইনেটিক এনার্জি যদি চেঞ্জ বলি আমি, সেটা কত বলবো তুমি, এটা মাইনাস এটা, মানে এটাই থাকবে, রাইট? আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আচ্ছা, এবার দেখো সাপোজ আমি বললাম এখান থেকে এইটুকুনি হাইট, সাপোজ বললাম এইচ, এখান থেকে এইটুকুনি হাইট সাপোজ আমি বললাম এইচ হলো, আর এখান থেকে এইটুকুনি যে ডিস্টেন্স সেটা আমি সাপোজ ধরে নিচ্ছি যে এস। দেখো ভি ভ্যালুসিটি নিয়ে আসছে, আমি ডিস্টেন্স আমি ক্যালকুলেট করতে পারবো না, তাহলে আমি ডিস্টেন্সটা ধরে নিলাম এখান থেকে এইটুকুনি এস, আর এখান থেকে এইটুকুনি ধরলাম আমি এইচ। তার মানে এখান থেকে এইখানে যখন আসলো, তার মানে কি এখান থেকে এইটুকুনি হাইট এইচ হয়েছে, তখন এখান থেকে এখানে আসাতে তার পোটেনশিয়াল এনার্জি কতখানি লস হয়েছে। দেখো ইনিশিয়ালি যদি আমি বলি এর পোটেনশিয়াল, তাহলে এখান থেকে তুমি মেজার করবে, সাপোজ এখান থেকে হাইট ছিল প্রথমে সাপোজ h1, যখন এখানে আসলো তখন তার হাইট সাপোজ আমি বলছি এখান থেকে এইটুকুনি, সাপোজ আমি বলছি এটা h2। তাহলে তাহলে পোটেনশিয়াল এনার্জি তুমি দেখো, এটাকে মুছে আমি, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ তুমি কত পাবে, সুতরাং তুমি বলতে পারো দেখো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, হ্যাঁ মানে বেসিক্যালি কি হবে, ফাইনালটা মাইনাস ইনিশিয়ালটা হবে, বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি মাইনাস এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি, সেটা কত হবে, দেখো বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি এইটা। আচ্ছা এখানে যেহেতু চেঞ্জ করছি মানে বেসিক্যালি কি এটা হাই এটা বেশি, তাহলে এটা লেখো মাইনাস বি লেখো, এটা একটা পোটেনশিয়াল বেশি মাইনাস এর পোটেনশিয়াল, মানে পোটেনশিয়াল ডিফারেন্স দেখতে চাইছি আমি, রাইট? ডিফারেন্স, চেঞ্জ নয়, ডিফারেন্স দেখতে চাইছি আমি, মানে বেসিক্যালি কী হবে, হ্রাস করবো পোটেনশিয়ালটা। তাহলে কতখানি দেখো, এই পয়েন্টে ছিল বেসিক্যালি এম, মানে বস্তুটা মাস বেসিক্যালি ক্যাপিটাল এম বলে দিয়েছে, তাহলে ক্যাপিটাল এম, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, এবং এইটুকুনি হাইট কত, সাপোজ তুমি বললে h1 মাইনাস, তাহলে এটার পোটেনশিয়াল মাইনাস এটার পোটেনশিয়াল করলে কি এইটুকুনি এখান থেকে এখানে আসতে কতখানি পোটেনশিয়াল লেগেছে সেটা পেয়ে যাবে তুমি, সেটাই কি পোটেনশিয়ালের হ্রাসটা, এম ইন্টু জি ইন্টু h2, এখান থেকে তুমি mg কমন নাও, তাহলে h1 মাইনাস h2, এটা মানে কি h1 মানে পুরোটা, আর h2 মানে এইটুকুনি, তাহলে মাইনাস করলে কি শুধুমাত্র তুমি ক্যাপিটাল এইচ পাবে, সুতরাং তুমি এখানে বলতে পারো m ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এইচ, তাহলে এটাই কি বেসিক্যালি পোটেনশিয়ালটা। ওকে, তাহলে পোটেনশিয়ালের চেঞ্জটা, হ্যাঁ তাহলে ডেল্টা ভি বা ডেল্টা যা খুশি লেখো তুমি, ডেল্টা পি লেখো বা ভি লেখো, এইটা হচ্ছে তোমার কি পোটেনশিয়ালের হ্রাসটা। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে যখন এখানে আসলে তার পোটেনশিয়াল কতখানি হ্রাস পেলো, এতখানি হ্রাস পেলো পোটেনশিয়াল, তাহলে কাইনেটিক এনার্জি কতখানি বৃদ্ধি পেয়েছে, সুতরাং ডেল্টা কে কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে, কারণ এখানে কাইনেটিক এনার্জি 0 ছিল, এখানে কাইনেটিক এনার্জি কত হয়েছে, এতখানি হয়েছে, তাহলে চেঞ্জ কতখানি, মানে বেসিক্যালি তুমি লিখবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট ইজ এটা, এটা মানে কত বেসিক্যালি 3/4 mv² মাইনাস 0, মানে এটাই থাকবে, তাই তো? এটা এবার অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি, দেখো ভালো করে বোঝো, তাহলে এখানে মুছে একটু আমি, তাহলে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি কী পাই আমরা, সো
কনজারভেশন অফ এনার্জি বলছে বেসিক্যালি টোটাল এনার্জিটা কনজার্ভ হবে, মানে ইনিশিয়াল এনার্জি ইকুয়াল টু ফাইনাল এনার্জি। একদম ফিজিক্সটা বোঝো। তাহলে এই যে এ পয়েন্টে, তাহলে এ পয়েন্টে এনার্জি বলো তুমি এটাকে ইনিশিয়ালি, আর এটাকে তুমি বি পয়েন্ট এনার্জি বলো টোটাল এনার্জি, রাইট? তাহলে এ পয়েন্টে টোটাল এনার্জি কতখানি? দেখো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি হবে এ পয়েন্টের, ইকুয়াল টু বি পয়েন্টের কতখানি বলো? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি বলবে বি পয়েন্টের। টোটাল এনার্জি এটা বেসিক্যালি মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি কী কী হয়? একটা পোটেনশিয়াল এনার্জি হয়, একটা কাইনেটিক এনার্জি হয়। তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি হলো। তো দেখো তুমি যখন এ পয়েন্টে আসছো, এ পয়েন্টে কিন্তু তার কাইনেটিক এনার্জি কত? 0। তাহলে 0 লিখবে তুমি এখানটায়, প্লাস এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি কত? এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি তুমি দেখো বেসিক্যালি হবে কত? mg, মানে বেসিক্যালি এইটা ইকুয়াল টু এইটা হবে সিম্পল ভাষায় বলতে গেলে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি কী করে আসে। mg এটা কত? এইটুকুনি বলো, পুরোটা হাইট কত? h1 হলো, ইকুয়াল টু তাই বি পয়েন্টের কাইনেটিক এনার্জি কত বলো? বি পয়েন্টের কাইনেটিক এনার্জি বেসিক্যালি 3/4 m ইন্টু ভি স্কোয়ার। দেখো আমি এটা এইভাবে দেখাচ্ছি, আমি আরেকটাভাবে দেখাচ্ছি, তোমাদের অনেকভাবে কনসেপ্ট শিখিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধাই না হয় একটা প্রবলেম করতে, ঠিক আছে? একটা থেকে তোমরা অনেক প্রবলেম করতে পারবে। তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল কত দেখো? mg ইন্টু h2। ওকে, তাহলে দেখো এখান থেকে তুমি কি বলবে? এইটা মাইনাস এইটাকে যদি বাদিকে নিয়ে চলে মাইনাস চলে আসবে, তাহলে এটা এরকম লিখতে পারো তুমি, তাই তো? এটাকে যদি এদিকে নিয়ে আসো বাদিকে, এটাকে মুছছি আমি, তাহলে এটাকে যদি তুমি বাদিকে নিয়ে আসতে কী হবে দেখো? mg h1 minus h2 that is equal to 3/4 m into v square। তাহলে mg এইটুকুনি মানে কত? ক্যাপিটাল H, that is equal to 3/4 m v square। এই তো এই জিনিসটা চলে আসলো, তাই না? দেখো এই ইকুয়েশন থেকে তুমি আবার এরকমও বলতে পারো, বুঝো? দেখো আমি বললাম না এই যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ আর কি কাইনেটিক এনার্জি চেঞ্জ সমান হবে। এখান থেকে তুমি এরকম বলতে পারো না কেবিটা কেদিকে নিয়ে চলে আসলে কী হবে দেখো, বা এটা কেদিকে নিয়ে আসলে পরে, সুতরাং কেবি মাইনাস কে হলো, এটাকে এদিকে নিয়ে আসলাম, আর এটাকে এদিকে নিয়ে চলে আসো ভিএ মাইনাস ভিবি। এটা মানে তুমি ডেল্টা কে বললাম, এটা মানে তুমি ডেল্টা ভি বললাম, তাই না? ডেল্টাকে এটা কি বেসিক্যালি কাইনেটিক এনার্জি চেঞ্জ, আর ডেল্টা ভিটা কি বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্স। তো তারা সমান করলে পরে কিন্তু হয়ে যাবে, মানে একদম সিম্পল জিনিস, এনার্জি কনজারভেশনটা কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা শর্টকাট কী করবে দেখো, জাস্ট এখানে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটা বের করে নেবে আর কাইনেটিক এনার্জি চেঞ্জটা বের করে নেবে, দিয়ে তাদেরকে সমান করে দেবে। মানে বেসিক্যালি কি এখানে পোটেনশিয়াল এনার্জিটা মানে আস্তে আস্তে ডিক্রিজ করছে, সেটা কি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, জাস্ট ফিজিক্স বোঝো তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এটা পাচ্ছি আমরা, রাইট? এখান থেকে মুছে ফেলি। দেখো আমাকে বের করতে হবে কি অ্যাক্সেলারেশন, মাথায় রাখতে হবে, এখনও কিন্তু আর একটুখানি বাকি আছে। তাহলে এইটা আমরা পেলাম, হ্যালো? তাহলে এখান থেকে তুমি ভেলোসিটি ক্যালকুলেট করতে পারো, সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল তুমি বলতে পারো দেখো কত বলো? 4 mg ইন্টু ক্যাপিটাল H ডিভাইডেড বাই 3 হলো। তাহলে এই এইচটা কতখানি সেটা বের করে নেওয়া যাক। দেখো এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা অ্যাঙ্গেল, তাহলে কি এটাও থিটা হবে, হলো? আবার এইটুকুনি আমি ধরে নিয়েছি কত? এস। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্ট এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেল ইকুয়ালটা আমরা বেসিক্যালি তাহলে এইটা এই বাহুটা ইকুয়ালটা আমরা কী বলতে পারবো? আমরা এইচ ইকুয়াল তুমি বলতে পারো না এস অফ সাইন থিটা। মানে এইটাকে যদি তুমি কম্পোনেন্টে ভাঙবো এরকমভাবে ভাবতে পারবে তুমি, মানে বেসিক্যালি এটাকে সাইন থিটা আছে, এখানে একদম সহজ ভাষায় বলি তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই তো? তাহলে সাইন থিটা মানে তুমি কী বলো বেসিক্যালি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কত বলো? ক্যাপিটাল H, অতিভুজ কত বলো? এস। তাহলে সুতরাং তুমি এইচ ইকুয়াল তুমি কি বলবে? এস ইন্টু সাইন থিটা। যখন বড় হয়ে যাবে, মানে এখন তো বড় হয়ে গেছে তোমরা, তাহলে তোমরা এখানে ডিরেক্ট এরকম বলতে পারো, দেখো এখানে যদি থিটা, তার মানে কি এটাকে একটা কম্পোনেন্ট ভাঙতে পারি, এদিকে একটা কম্পোনেন্ট হবে, এই যে যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কি কস কম্পোনেন্ট হয়, আর যার সাথে অ্যাঙ্গেল থাকে না সেটা কি সাইন কম্পোনেন্ট হয়। তাহলে এইটুকুনি সাইন কম্পোনেন্ট, তাহলে এইটুকুনি সাইন মানে কি এটাও সাইন হবে, তার মানে কি এটা বেসিক্যালি সাইনের কম্পোনেন্টটা। এইচ ইকুয়াল টু আমরা কি লিখবো? আমরা সাইনের কম্পোনেন্ট এস সাইন থিটা, হলো? তাহলে এইচের জায়গায় তুমি মান বসিয়ে দেবে এখানে, সুতরাং তুমি লিখবে 4 mg, এইচ মানে কত বলো? এস সাইন থিটা ডিভাইডেড বাই 3। তাহলে এইটাতে এই পাচ্ছ কি ভি স্কোয়ার, হলো? এটাতে এই পাচ্ছ ভি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ভি স্কোয়ার বের করলে, এবার দেখো ভি স্কোয়ার তুমি বের করলে এখান থেকে, ঠিক আছে?
তাহলে এই যখন এদিক থেকে এদিকে আসছে দেখো, সাপোজ আমি ধরছি এই অ্যাক্সেলারেশন নিয়ে আসছে, রাইট? এই যে লিনিয়ার যে অ্যাক্সেলারেশনটা কত, এই অ্যাক্সেলারেশন। তাহলে তুমি একটা কথা বলো আমাকে, তুমি ভেলোসিটি জানো, ডিস্টেন্স জানো, তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে তুমি বলতে পারো না, একটা সূত্র আছে ভি স্কোয়ার ইকুয়াল টু বলো ইউ স্কোয়ার, যেহেতু নিচের দিকে নামছে অ্যাক্সেলারেশন বাড়ছে আস্তে আস্তে, তো প্লাস 2a ইন্টু এস। এটা তুমি জানো। ইনিশিয়ালি তার কি ভেলোসিটি ছিল? জিরো তো, রেস্টে ছিল। তাহলে ইনিশিয়ালি যেহেতু ভেলোসিটি নেই, তাহলে এটা তুমি জিরো করে দেবে। সুতরাং তুমি এখান থেকে বলবে যে ভি স্কোয়ার ইকুয়াল টু কত বলো, 2a ইন্টু এস। হলো? এবার দেখো এই ইকুয়েশনে তুমি ভি স্কোয়ার বের করেছো, ভি স্কোয়ারটাকে পুট করে দাও। তাহলে এই 1 নম্বরটাকে এখানে পুট করে দাও, ঠিক আছে? তাহলে ভি স্কোয়ার মানে কত দেখো, 4/3 m ইন্টু জি এস ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 2a ইন্টু এস। তাহলে এখানে দেখো এস এস ক্যান্সেল হবে, ওকে? এই 2 এখানে একটা 2 কাটে, এখানে 2 হবে, সুতরাং এখানে কত লিখতে পারো তুমি দেখো, তোমার এ বের করতে হবে। সুতরাং এ ইকুয়াল টু কত দেখো, 2/3 কত mg 2/3 mg সাইন থিটা। এখানে mgটা তো ফোর্স রিপ্রেজেন্ট করছে, mটা ক্যান্সেল হওয়া দরকার ছিল কোন এক জায়গায়। mটা তো এখানে থাকার কথা নয়, এখানে যে ইকুয়েশন এসেছিল সেটা কেমন এসেছিল দেখো, mg ইন্টু ক্যাপিটাল H দ্যাট ইজ ইকুয়াল টু কত ছিল বলো, এখানে 3/4 m ইন্টু ভি স্কোয়ার, এরকম ছিল না? তাহলে এখান থেকে তো m কেটে যাচ্ছে এখান থেকে। তাহলে ভি স্কোয়ার মানে কি লিখতে পারো তুমি, gh বাই মানে 4gh/3, 4gh/3 হবে। মানে এখানে বেসিক্যালি কি এমটা কেটে গেছিলো, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা এমটা থাকবে না এখানে, হলো? কারণ এম এখানে থাকবে না, কারণ ভেলোসিটি লিখছে এখানে এম থাকবে না, এইখানে তোমার এম থাকছে না, এখানে তোমার এম থাকছে না। দেখ আমি কী করে বুঝলাম যে ভুল হয়েছে, এমটা থাকবে না? কারণ ভাবছি তুমি এখানে দেখে বললাম না, দেখো ভালো করে বোঝো। অ্যাকচুয়ালি ফোর্স মানে কি, ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়, মানে এখানে অ্যাক্সেলারেশন ইন্টু গ্র্যাভিটি লিখলাম। এটা বেসিক্যালি কি ফোর্সের ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমার এখানে দেখো বাদিকে আমি অ্যাক্সেলারেশন লিখেছিলাম, তাহলে ডান দিকে কোনো সময় ফোর্সের ডাইমেনশন হতে পারবে না, তাই নাকি? বাদিকে যদি অ্যাক্সেলারেশন লেখো তুমি, ডান দিকে অবশ্যই অ্যাক্সেলারেশন হতে হবে। তাই জন্য এটা কিন্তু জি হবে শুধুমাত্র, এরও কোনো ডাইমেনশন নেই, এরও কোনো ডাইমেনশন নেই। তাহলে এইবার দেখো মিলে গেছে উত্তর, এটাই কিন্তু বলেছে 2/3 জি ইন্টু সাইন থিটা, ওকে? দেখো একটা প্রবলেম কিন্তু অনেক কনসেপ্ট, হ্যাঁ একটা প্রবলেম বাট অনেকগুলো কনসেপ্ট। এখানে এনার্জি কনজারভেশনও কাজে লেগেছে, দেখো ওয়ান ডাইমেনশনাল মোশনের এই যে ফর্মুলা এটা কাজে লেগেছে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে দেখো কি করে এটা নিচের দিকে নামছে, কতখানি অ্যাক্সেলারেশনে নামছে, এই নানাবিধ জিনিস কিন্তু কাজে লেগে কিন্তু প্রবলেমটা করা হয়েছে, ক্লিয়ার হয়েছে? রোটেশনাল মোশনের নেক্সট আরেকটা প্রবলেম দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা খুবই সোজা এবং খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা। আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীটা নিয়ে একটা কোশ্চেন। কি বলেছে দেখো, বলছে ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে, অপরিবর্তিত মানে কি, সেখানে কোনো চেঞ্জ হবে না, মানে ব্যাসার্ধটা মানে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা কি রিমেন আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? মানে সেম থাকবে, মানে ব্যাসার্ধ কোনো পরিবর্তন হবে না, পৃথিবীর ব্যাসার্ধ যা তাই থাকবে। এবার বলছে পৃথিবীর ভর মানে মাস, রাইট? পৃথিবীর মাসটাকে বলছে বর্তমান ভরের দ্বিগুণ করা হলো। তাহলে ইনিশিয়ালি যদি তার মাস মানে যে আর্থের মাস সাপোজ আমি বলছি ক্যাপিটাল এম, এম থাকে, এটাকে চেঞ্জ করে বলা হচ্ছে যে এম প্রাইম দ্যাট উইল বি কত 2m। যদি এটা হয় মানে এটা করা হলো, ঠিক আছে? বলছে দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা না হয়ে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি জানি, পৃথিবী মানে ঘুরছে, তাই তো, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে এবং সূর্য চারিদিকে ঘুরছে। সূর্য চারিদিকে ঘুরছে 365 দিন লাগছে, অ্যাপ্রক্সিমেট বলছি আমি, 365 দিন লাগে একবার সম্পূর্ণ রোটেশনের জন্য, ইভালুয়েশনের জন্য, রাইট? কিন্তু পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটা স্পিন মোশন বলি, বা তোমরা বলতে পারো তার কি একটা নিজস্ব যে মোশন রয়েছে তার, তাহলে সেটা কত 24 ঘন্টা লাগে একবার ঘুরতে। তাহলে সেটা বলে দিয়েছে এখানে 24 ঘন্টা একবার ঘুরতে, রাইট? বলছে সেটা যদি না হয় তাহলে কত হবে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? মানে যদি এই ভরটাকে যদি আমরা দ্বিগুণ করি, তার ফলে যে দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা না হয়ে কত ঘন্টা হবে, একদম ইজি কোয়েশ্চেনটা, বোঝো? এরকম তো পৃথিবীটা, সাপোজ এই একটা পৃথিবী আমাদের, ওকে? এটা ইনিশিয়াল পৃথিবী। দেখো রেডিয়াসটা সেম, মানে রেডিয়াসটা সেম রাখলাম আমি, এই রেডিয়াসও আর এই রেডিয়াসও কিন্তু আমি আর বলছি, বাট এর মাস কত, এর মাস m, বাট এর মাস কিন্তু 2m।
তার মানে কি এ একটা ঘুরছে, এদিকে অ্যাঙ্গুলার ভেলোসিটি রয়েছে ওমেগা, এর অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি বলবো চেঞ্জ হবে, ওমেগা প্রাইম হবে। ওকে, তাহলে দেখো অ্যাকচুয়ালি কি অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গুলার যে ভেলোসিটি, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা প্রাইম, তাহলে আমরা সবাই জানি কি এখানে কি অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভড হবে। সিস্টেমটার ক্ষেত্রে কি ইনিশিয়াল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল পরবর্তী সময় কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু সেম থাকবে, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি কনজার্ভড হবে, কারণ এখানে কোনো এক্সটার্নাল টর্ক কাজ করছে না, এক্সটার্নাল টর্ক কোনো কাজ করছে না, মানে এক্সটার্নাল টর্ক জিরো। তাই তো, এখানে কি কোনো আমি বলেছি এক্সটার্নাল টর্ক কাজ করি এরকম ঘটনা ঘটিয়েছি, তা কিন্তু না। তাহলে এক্সটার্নাল টর্ক জিরো, তাহলে কি বলবো তুমি মোমেন্টাম কনজার্ভ রয়েছে। কোন মোমেন্টাম? এখানটায় অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে কি কনজার্ভ। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আচ্ছা দেখো, তাহলে আমি বেসিক্যালি অ্যাপ্লাই করবো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা বলছে বেসিক্যালি আই ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু আই প্রাইম ওমেগা প্রাইম। সিম্পল জিনিস, এটা কি অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন ল। এই আইটা কি মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে এই যে আর্থটা এর মোমেন্ট অফ ইনার্শিয়া বললাম আই, আর এর ক্ষেত্রে বললাম আমি আই প্রাইম। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা আর্থ মানে একটা স্ফেয়ার, একটা সলিড স্ফেয়ার, তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে আমরা জানি। দেখো সিম্পল জিনিস, সুতরাং 5/2 এর মাস যদি সাপোজ এম বলে দিয়েছে, রেডিয়াস আর স্কয়ার, আমি বলেছিলাম এগুলো মনে রাখতে হবে, রাইট? দেখো তাহলে এর ক্ষেত্রে কথা হয় বলে একই রকম 5/2 এর মাস কত, এর মাস কিন্তু 2m, ঠিক আছে, ইন্টু রেডিয়াস কিন্তু সেম থাকবে, সুতরাং আর স্কয়ার। তাহলে এই যে আর্থ এর মোমেন্ট অফ ইনার্শিয়া এটা, এই আর্থের মোমেন্ট অফ ইনার্শিয়া এটা। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? আচ্ছা দেখো এবার ওমেগা বের করতে হবে আমাকে, তাহলে তাহলে ওমেগা, এই যে ওমেগা, তাহলে আমি ওমেগা মানে কত হবে দেখো, বেসিক্যালি ওমেগা মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে এই যে আর্থটা কী হচ্ছে, মানে ধরো এটা আর্থ, রাইট, এ হচ্ছে তোমার ঘুরছে এইভাবে, তাই তো ঘুরছে, তার মানে কি এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি রয়েছে, তাহলে একবার সম্পূর্ণ ঘুরছে মানে কি 2π, যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কতখানি 2π হচ্ছে না, পুরোটা 360 ডিগ্রি, মানে 2π হচ্ছে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে তুমি 2π। অ্যাকচুয়ালি ভেলোসিটি ডেফিনেশন কি বোঝো ভালো করে দেখো, এগুলো মনে রাখার কিছুই নেই, মানে ভেলোসিটি মানে তোমরা কী লেখো যে ডিসপ্লেসমেন্ট ds/dt, এটা ভেলোসিটি লেখো। তাহলে অ্যাঙ্গুলার ক্ষেত্রে তুমি কী লিখবে, ওমেগা ইকুয়াল টু d/dt টাইম, তাই তো টাইম লিখবে তুমি। তাহলে এখানে দেখো এই পুরোটা ঘুরছে, তার মানে কি এখান থেকে সূত্র শুরু করলো, এই আসলো আবার এখানে আসলো, মানে কি 360 ডিগ্রি না, তার মানে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কতখানি 360 ডিগ্রি, মানে 2π। তাহলে এখানে d মানে কত বেসিক্যালি 2π হলো, ডিটি লিখেছি আমি। তাহলে একবার কমপ্লিট রোটেশনের জন্য কতখানি সময় লাগে 24 ঘন্টা। পৃথিবী, আমরা তো সবাই জানি এটা, পৃথিবী ঘুরছে একবার কমপ্লিট রোটেশনের জন্য নিজের অক্ষের চারিদিকে ঘুরতে, তার কতক্ষণ সময় লাগে 24 ঘন্টা। তাহলে এখানে কিন্তু এটা কি, সেটাই কি তার টাইম পিরিয়ড, সেটাই তার টাইম পিরিয়ড, রাইট? তাহলে আমরা লিখি মানে পর্যায়কাল বলে বাংলায়, তাহলে এটা কথা হবে এটা 24 আওয়ার। ওকে, তাহলে ওমেগা মানে আমরা পাচ্ছি কত 2π/24, সিম্পল জিনিস হলো। তাহলে এখানে কি ওমেগা প্রাইম, দেখো এও কিন্তু একবার ঘুরছে, তার মানে কি 2π, ডিসপ্লেসমেন্ট কত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এই যে d থিটা লিখেছি বা থিটা, সেটা কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটা কত 2π ডিভাইডেড বাই এর কতখানি টাইম লাগবে আমি জানি না, আমাকে বের করতে হবে। তাহলে টাইমটা কথা আমি বললাম t প্রাইম। এই তো সিম্পল জিনিস, সবই এখানে তুমি লিখে ফেলেছো, পুট করে দাও, হয়ে গেল। আর কি আছে, তাহলে এখানে তুমি দেখো আই মানে তুমি লিখবে 5/2 m আর স্কয়ার, ওমেগা মানে তুমি লিখবে 2π ডিভাইডেড বাই 24, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে আই প্রাইম, এটাকে মুছে দিচ্ছি, আই প্রাইম মানে তুমি লিখবে একই রকমভাবে 5/2, m মানে এখানে 2m হবে, আর মানে বেসিক্যালি আগে থাকবে আর স্কয়ার হলো, ওমেগা প্রাইম মানে 2π/t প্রাইম। এখানে দেখো তুমি কাটাকাটি করতে পারো, তো এখানে কাটাকাটি করলে কী হবে দেখো, এখানে 5/2 ক্যান্সেল হচ্ছে, m আর স্কয়ার ক্যান্সেল হচ্ছে, বাট এখানে কিন্তু 2 থাকছে, রাইট? এখানে কিন্তু 2 থাকছে, এখানে 2টা থাকছে, হ্যাঁ। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো, দেখো এই 2π ক্যান্সেল হচ্ছে, তাহলে আমি এক চান্সে লিখতে পারি, এই দেখো এখান থেকে আমি লিখতে পারো তুমি এই টি প্রাইমটাকে এদিকে নিয়ে চলে আসো, সুতরাং এদিকে টি প্রাইম হয়ে গেল, 24টা এদিকে নিয়ে চলে যাও, এখানে 2 কিন্তু পড়ে আছে, এই 2টা কিন্তু পড়ে আছে, রাইট? তাহলে 2 × 24টা কি কিসে ছিল, আওয়ারে ছিল 24টা, তাহলে এত আওয়ার। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো টি প্রাইম মানে কত বেসিক্যালি 48 আওয়ার। দেখো একটা ইন্টারেস্টিং প্রবলেম না, তার মানে কি পৃথিবীর ভর যদি তুমি দ্বিগুণ করে ফেলো, তাহলে পরে কিন্তু তোমার কিন্তু একদিন বেড়ে যাবে,
মানে একদিন হবে তোমার 24 ঘন্টায়। ক্লিয়ার হয়েছে? একদিন হবে তোমার 24 ঘন্টা। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? মানে তুমি যদি চাও যে আমার সময় কম, সময় আমার কমে যাচ্ছে, 24 ঘন্টা আমি কিছুই করতে পারছি না, যদি একদিন যদি 48 ঘন্টা হতো তাহলে কত ভালো হতো। তাহলে তুমি ভাই পৃথিবীর ঘরটাকে বাড়িয়ে দাও, পৃথিবীর ঘরটাকে বাড়িয়ে দাও, দ্বিগুণ করে ফেলো, তাহলে তোমার কি টাইম পিরিয়ড কমে যাবে। মানে একবার কমপ্লিট রোটেশনের জন্য 48 ঘন্টা লাগবে। আমাদের 48 ঘন্টা মানে কত? 2 দিন। তাহলে তোমার সেখানে হয়ে যাবে কত? একদিন। একদিন হবে তোমার 48 ঘন্টা। ইন্টারেস্টিং ব্যাপার না? এই ছিল প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলো ভালো করে করো তোমরা। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, অনেক অনেক শেয়ার করো। সো থ্যাংক ইউ।